এখন আমরা আছি জোকু ভ্যালিতে। জোকু ভ্যালিতে পৌঁছে গিয়ে আমরা একটা টেন্ট বুক করেছি। খাওয়া দাওয়া থাকা সবকিছুর ব্যবস্থা রয়েছে টেন্টে। ব্ল্যাঙ্কেট, পিলো সবকিছুই বুক করা যায় এখানে, কিন্তু সবকিছুর রেন্ট আলাদা। আর আমার পিছনে রয়েছে সেই ম্যাজেস্টিক জোকু ভ্যালি। তো এটা একটা ওয়াচ টাওয়ার টাইপ, এটা একটা ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারে আমরা এখন উঠবো, উঠে উপর থেকে কিরকম ভিউ দেখতে পাওয়া যায় সেটা দেখাবো। এইখানে এরকম ভিউ। এগুলো হচ্ছে টয়লেট, এদিকে জেন্টস আর এদিকে লেডিস। এখানে জল রয়েছে। আর এটা হচ্ছে কিচেন প্লাস এখান থেকে ব্ল্যাঙ্কেট রেন্ট নেওয়া যায়। এইগুলো হচ্ছে ক্যাম্প সাইট। আমরা এই সামনের ক্যাম্পটায় থাকছি। আর এটা ডরমিটরি। এটা হচ্ছে ডরমিটরি, এখানেও থাকার ব্যবস্থা রয়েছে। উত্তর পূর্ব ভারতে নাগাল্যান্ড এবং মণিপুর সীমান্তে অবস্থিত জুকো উপত্যকা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2452 মিটার বা 8000 ফুট উচ্চতায় অবস্থিত। ঢেউ খেলানো সবুজ পাহাড় এবং বিরল জুকু লিলির জন্য পরিচিত এই উপত্যকাটি জাফু শৃঙ্গের ঠিক পিছনে অবস্থিত। আমরা এখন ট্রেক করে যাচ্ছি জুকু বেস ক্যাম্প থেকে জুকু ভ্যালি অবধি। এই যে উপরে পতাকাটা উঠছে, এটাই হেলিপ্যাড। এটা জোকু ভ্যালির হেলিপ্যাড। আর এখানে আমি একটা সুন্দর জিনিস দেখাই তোমাদেরকে। এখানে এই যে গাছগুলো রয়েছে, এর আগাগুলো এরকম পেঁচিয়ে গিয়েছে, এরকম সুন্দর শেপ নিয়ে নিয়েছে। এই ক্যাম্প থেকে ভ্যালি এবং ক্রস এলাকা পর্যন্ত ট্রেকিংয়ের পথটি ভীষণ সুন্দর একটি পথ। এখানে যেতে প্রায় 1 ঘন্টা সময় লাগে। এই পথটি পুরোটাই ঘাস, ছোট বাঁশ গাছ এবং বিরল প্রজাতির লিলি ফুল গাছে ঢাকা, যাকে জুকো লিলি বলা হয়। আমরা এখন সঙ্গে খাবার নিয়ে বেরিয়ে পড়েছি ওই নিচে জোকু ভ্যালির পথে। ওই নিচে দেখা যাচ্ছে জোকু ভ্যালি, আর একটা রিভার রয়েছে, পুরোটাই একটা রিভার বেড। আর এই ওই পাহাড়গুলোকে ওই একটা দূরে ক্রস দেখা যাচ্ছে, তো ওই অবধি আমরা আজকে যাব। তো ওই ভ্যালিটাকে আমরা আরো সামনে থেকে দেখার জন্য আমরা এখানে ট্রেক করে ওই ভ্যালির দিকে যাচ্ছি। আর দারুণ ভিউ, আমি এক্সপ্লেন করতে পারবো না কতটা ভালো এখানে। আর আমরা আমাদের লাগেজগুলোকে ক্যাম্পে রেখে এসেছি। ক্যাম্পে রেখে এখন আমরা যাচ্ছি ট্রেক করে। দেখো না গাইস, দেখো না, নিচে একটা ফ্রোজেন রিভার রয়েছে। ফ্রোজেন রিভার মানে ঠান্ডায় পুরো জমে বরফ হয়ে গিয়েছে নদী। তো সেই নদীটাকে আমরা দেখতে যাচ্ছি। তো এই আমার পিছনে রয়েছে ওই ভ্যালিটা। তো আমরা জোকু টপ থেকে এখন জোকু ভ্যালির দিকে যাচ্ছি। নাগাল্যান্ড মণিপুর সীমান্তে অবস্থিত জুকো ভ্যালি ট্রেকারদের কাছে এক স্বর্গরাজ্য। স্থানীয় অঙ্গামী ভাষায় জুকো কথার অর্থ জু মানে জল আর কৌ মানে ঠান্ডা, অর্থাৎ শীতল জলের ধারা। এখানে জুকো কথার আর এক অর্থও রয়েছে, নিষ্প্রাণ উপত্যকা। অঙ্গামী জাতির পূর্বপুরুষেরা এখানে অনেক চেষ্টা করেও চাষবাস বা ফসল ফলাতে পারেনি, তাই জন্য এই অঞ্চল কোনো জনবসতি নেই। প্রতিকূল আবহাওয়ার জন্য এই জায়গা এমন প্রাণহীন। এখানে সারা বছর ঘুরতে যাওয়া গেলেও জুন থেকে সেপ্টেম্বর মাস অবধি সময়টা এই ট্রেকের জন্য একদম উপযুক্ত সময়। হেঁটে যত নিচের দিকে নামতে থাকলাম, চারপাশের ভিউ আরও সুন্দর হতে লাগলো। চারিদিকে ধরা দিতে লাগলো উঁচু উঁচু পাহাড়, আর মাঝখানে এই ঘাসের প্রান্তরে ঢাকা উপত্যকা। এই জায়গাটা নাগাল্যান্ড এবং মণিপুর সীমান্তে অবস্থিত। ভ্যালিটা ক্যাম্প সাইটের থেকে অনেকটাই নিচে, আর ভ্যালিতে একটা নদী রয়েছে যেটা শীতকালে জমে বরফ হয়ে যায়। এছাড়া বর্ষাকালে এলে এই ভ্যালিটি অসংখ্য ফুলে ভরে যায়, যার জন্য এই ভ্যালির আরেক নাম উত্তর পূর্বের ভ্যালি অফ ফ্লাওয়ার্স। ফাইনালি আমরা জোকু ভ্যালিতে পৌঁছে গেছি। ভ্যালির ভিউটা যেদিকে তাকাই সেদিকেই সুন্দর।
যেদিকে তাকাচ্ছি। আর এই পিছনে হচ্ছে ক্যাম্প সাইট। এই ক্যাম্প সাইট থেকে আমরা ট্রেক করে করে এলাম ভ্যালি অবধি। অনেকটা নিচে নামা। আমার পিছনে যে নদীটা রয়েছে সেই নদীর জল জমে বরফ হয়ে গিয়েছে। তো এখন দুপুরবেলা, তাও এখন মানে পুরো বরফগুলো গলেনি। রাত্রিবেলা তো পুরোটাই জমে বরফ হয়ে যাবে। তো এই সেই বরফগুলো। এই নদীটা আমরা হেঁটেই পেরোলাম। নদীর ওপারেই রয়েছে একটা ঢিপি আর সেই ক্রসের পাহাড়। বিকেলের পড়ন্ত রোদের আলো গায়ে মেখে আমরা কিছুক্ষণ সময় কাটালাম। আচ্ছা, ওই যে টপ যে পাহাড়টা, ওইখানে একটা বাড়ি দেখা যাচ্ছে, করে দেখা। আচ্ছা, ওই যে বাড়িটা দেখা যাচ্ছে, ওখান থেকে আমরা ট্রেক করে এই ভ্যালিতে এলাম। কেউ ওই টেন্ট অবধি এসে তারপরে ওখানে আটকে যাবেন না, ওখান থেকে এই ভ্যালি অবধি ট্রেক করে আসবেন। অ্যাকচুয়াল মজা এই ভ্যালিতে আসাতেই রয়েছে। ওই উপরে অতটাও ভালো ভিউ, এতটা ভালো মজা নেই যতটা টিকিট রয়েছে এই জায়গায়। তো ওখানে দাবানল হচ্ছে, কোনোভাবে আগুন লেগে গিয়েছে পাহাড়ে, পুরো দাবানল। আর আমাদেরকে ওই দিক দিয়েই ফিরতে হবে, ওই পাহাড় দিয়েই। তো আমাদের এখন খুবই টেনশন হচ্ছে যে আমরা ফিরবো কিভাবে। এটা খুবই আনফর্চুনেট এবং খুবই রিস্কি একটা ইনসিডেন্ট, যেটা আমরা একদমই এক্সপেক্ট করিনি যে এরকম সুন্দর জায়গা এরকম ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। আর এখানে বাঁশ গাছ বলে আগুন আরো বেশি তাড়াতাড়ি ছড়াচ্ছে, আর এই আগুন নেভানো একদমই মুশকিল। তো আমাদেরকে অ্যাজ সুন অ্যাজ পসিবল পৌঁছতেই হবে। তার দাবানল লেগেছে, তাই জন্য আমরা তাড়াতাড়ি ব্যাক করছি। আমাদের দাঁড়াবার সময় নেই। আমরা যত তাড়াতাড়ি সম্ভব টেন্টে গিয়ে আগে দেখবো কি সিচুয়েশন, কি ব্যাপার, কোন পাহাড়ে আগুন লেগেছে, সবাই আছে না পালিয়েছে, সেই বুঝে আমরা ডিসিশন নেব। আমরা এতটা চড়াই এত তাড়াতাড়ি উঠেছি প্রাণের ভয়ে, যে আমি বলে বোঝাতে পারবো না। বিশেষ করে এই মেয়েটা, যে আফিল একদম চড়তেই পারে না, এত তাড়াতাড়ি উঠেছে। আর এখানে এমন শুকনো বাঁশ ঝোপ যা আগুন প্রচণ্ড তাড়াতাড়ি স্প্রেড করে, প্রচণ্ড। আর এখন শীতকাল, পুরো শুকিয়ে গিয়েছে, তাই জন্য আমরা ব্যাক করছি। ওই পিকটা পুড়ে গিয়েছে পুরো, ওই যেটা দেখা যাচ্ছে দাবানলে। আর এই আমাদের ক্যাম্প সাইট দেখা যাচ্ছে। তো আমরা ক্যাম্প সাইটের খুব কাছেই আগুন ধরেছে। তো আমরা এখন এই হেলিপ্যাডের কাছে আছি, আমরা ফিরতেও সাহস পাচ্ছি না। এদিকে সন্ধে নামছে, প্রচণ্ড ঠান্ডা। আমরা ক্যাম্প সাইট অবধি ফিরে যাওয়ার সাহস পেলাম না, কারণ আগুন আস্তে আস্তে বাড়ছিল। তাই আমরা হেলিপ্যাডের কাছে এসে কিছুক্ষণ সময় অপেক্ষা করলাম। কিন্তু যত সন্ধ্যা নামছিল ঠান্ডাও প্রচণ্ড বেড়ে গিয়েছিল, আর আমাদের সমস্ত জিনিসপত্র ক্যাম্প সাইটে ছিল। তাই আমরা শেষমেশ সেদিকেই রওনা দিই। হঠাৎ করে নিচের ভ্যালির দিকেও আগুন ধরে যায়। সন্ধ্যায় 3জন লোকাল ছেলে সেখানে বনফায়ার করছিল। হঠাৎ আগুন লেগে যেতে তারা সেখান থেকে পালিয়ে আসে। তারপর পরিস্থিতি এমন জায়গায় চলে যায় যে উপরে দাবানল, নিচে দাবানল, আর পাহাড়ের মাঝখানে আমরা আটকে পড়ি। এই পরিস্থিতির মধ্যেও আমাদেরকে রাত কাটাতে হবে, আর এই রাতে আমাদের কারুরই ঘুম হলো না। গুড মর্নিং। এখন আমরা জকুতে রয়েছি। কাল সারা রাত দু চোখের পাতা এক করতে পারিনি। নিচে দাবানল, উপরে দাবানল, কি যে হয়েছে রাতে আমরাই জানি। তো সকাল হতেই আমরা এখন মোটামুটি রেডি হয়ে গেছি। কোনো একটা গ্রুপ যদি নিচে নামে তো আমরা তাদের সাথে নেমে যাব, আমরা টাইম ওয়েস্ট করবো না। ভীষণ ভয়ে কাটিয়েছি সারাটা রাত। আর আপাতত সকাল হচ্ছে, ভোর হচ্ছে, তো সানরাইজ হবে একটু পর। দাবানলের যে আগুনগুলো জ্বলছিল উপরে আর নিচে, ওই সামনের পাহাড়ে আর নিচের পাহাড়ে, তো দুটো আগুনই দেখছি এখন অনেকটা নিভে গিয়েছে, ফ্লেম দেখতে পাচ্ছি না। পথের দুদিকে স্নো, ঠান্ডায় শিশির জমে পুরো বরফ হয়ে গিয়েছে।
প্রচন্ড ঠান্ডা এখন বাইরে, প্রচন্ড স্নো। স্নোফল হয় না এখানে, হয়তো অনেক অনেক বছর আগে হয়েছিল। আর আপাতত এরকমই স্নো দেখা যাচ্ছে, মানে শিশির জমে বরফ হয়ে গিয়েছে, ভোর হচ্ছে। আর আমরা এখন একটু ওয়াচ টাওয়ার থেকে দেখবো চারদিকটা কেমন দেখতে লাগে। তো এইখানে ছিল আমাদের ক্যাম্প সাইট। এখানে কিছু ক্যাম্প ছিল যেটা ভিডিওতে দেখা যাবে। এখানে ছিল, এখানে দুটো ছিল। তো ওই সমস্ত ক্যাম্প কালকের দাবানলের ভয়ে এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল এমার্জেন্সিতে। এখন এখানে কোনো ক্যাম্প নেই, পুরো জায়গাটা ফাঁকা করে দেওয়া হয়েছে। এমনকি প্ল্যানও ছিল যে আগুন যদি এত দূর বা কাছাকাছি চলে আসে তো এদিক দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে এই গাছগুলোকে, যাতে আগুনকে নিভিয়ে দেয়। এখান থেকে জ্বালিয়ে দিলে এগুলো সামনের দিকে এগিয়ে যাবে আগুনটা, তো আগুনকে নিভিয়ে দিলে আমরা সেফ থাকবো। তো এটাই মানে এখানকার লোকজন প্ল্যান করেছিল, কিন্তু আমাদেরকে মানে সেরকম পরিস্থিতিতে যেতে হয়নি, এটাই একটা ভাগ্যের ব্যাপার। তো টেন্টগুলোকে তুলে নেওয়ার পর আমরা কাল রাতেই ডরমিটরিতে ছিলাম। তো ডরমিটরিটার ভিতর থেকে বেশ গরম ছিল, খুব একটা অসুবিধা হয়নি। আর এই টেন্টগুলো পার্সোনাল টেন্ট, মানে নিজেদের অ্যারেঞ্জমেন্টে আনা, তাই টেন্টগুলো রয়েছে। এখানে দাবানল লাগার ঘটনাটা একদম অস্বাভাবিক নয়। প্রতি বছরই কম বেশি দাবানল এখানে লেগেই থাকে। সেই জন্য এখানে কোনো জনবসতি নেই, আর এখানে কোনো চাষবাসও হয় না। শীতকালে প্রকৃতির এই রুক্ষতার জন্য এখানে ট্রেক করাটা কিছুটা বিপজ্জনক হয়ে যায়। কখনো অল্প দাবানল লাগে, তো কখনো তা ভয়ঙ্কর আকার ধারণ করে। সূর্য উঠতেই আমরা একজন রিটায়ার্ড আর্মিম্যানের সাথে ফিরে আসার সিদ্ধান্ত নিলাম। তো আমরা এখন ফিরে চলেছি আমাদের যেখান থেকে ট্রেক স্টার্ট করেছিলাম সেই পয়েন্টের দিকে। জোকোকে বাই বাই করে আমরা ফিরে চললাম এখন। কিন্তু সামনে একটু সিচুয়েশন চ্যালেঞ্জিং হতে চলেছে, দেখা যাক কি হয়। আমরা দাবানলের একটা পার্ট ক্রস করতে চলেছি। এই পুড়েছে, এইগুলো সব পুড়ে গেছে। কাল রাতে যে আগুন জ্বলছিল এই সব পুড়েছে কালকে, পুরো পোড়া স্মেল আসছে এখান দিয়ে। সব পোড়া, সব পুড়ে গেছে এখানে। So yesterday we came. So even if it is burning, হ্যাঁ, শুকনো পাতাগুলো পুড়ে পুড়ে পুরো পাহাড়ের উপর অব্দি উঠেছে। আর এইটা হচ্ছে এই লাইনটা, এটা ডিভাইডারের কাজ করেছে, যার জন্য আগুনটা এখানে স্প্রেড করতে পারেনি নিচের দিকে, বাট পাহাড়ের উপর অব্দি আগুনটা স্প্রেড করে গিয়েছে। যেগুলো শুকনো পাতা, শুকনো ডাল, সেগুলো সব আগুন ধরে গিয়েছে। আর আগুনটা এখান থেকেই ধরা শুরু হয়েছে অ্যাকচুয়ালি। তো আমরা আজকে সেই বিপজ্জনক এরিয়াটা ক্রস করছি, যেখানে কালকে রাতে আমরা ভয়ানক একটা আগুনের ফ্লেম দেখতে পেয়েছিলাম। এই সেই ভয়ানক জায়গা, অনেকটা জায়গা জুড়ে আগুন ধরে গেছিল এখানে। যে দূরের পাহাড়টা দেখা যাচ্ছে কালো হয়ে গিয়েছে, এইখান থেকে আগুনটা স্প্রেড করেছে। আর ওই দূরে দেখা যাচ্ছে আমাদের ক্যাম্প সাইট। পুরো ট্রেকের রাস্তা থেকেই আগুনটা স্প্রেড করেছে। এখনো উপরে ধোঁয়া দেখতে পেয়েছি আমরা। আরে ম্যাডাম চলেছেন নিজের ছন্দে, আমাকে পথ দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছেন। হ্যাঁ, আমার ট্যুর গাইড। এই জন্য ম্যাডামকে আমি একদিন মাংস ভাত রান্না করে খাওয়াবো। তো এখন বাজে সকাল 9:30, আমরা ওখান থেকে 8:30টায় বেরিয়েছি বোধহয়। তো অনেকটা পথ এগিয়ে চলে এসেছি, 1/4 না আরও বেশি। এখন আমরা আবার মোবাইল নেটওয়ার্ক জোনে ফিরে এসেছি। কালকে এই টাইমে এইখানে প্রচুর লোকজন ছিল, তো এখন এখানে আমরা দুজন ছাড়া আর কেউ নেই। এটার কারণ একমাত্র দাবানল, যেটার জন্য কাউকে আজকে উঠতে দেওয়া হয়নি, রিস্ক, সেই জন্য উঠতে দেওয়া হয়নি।
সামনে যে রেস্ট নেওয়ার জায়গাটা, সেই রেস্ট নেওয়ার জায়গাটার কাছে চলে এসেছি। এখন বাজে 10:30। আমরা প্রায় 1 ঘন্টা 45 মিনিট ট্রেক করছি। আর এই সেই রেস্ট নেওয়ার জায়গা। তো এখানে আমাদের রেস্ট নেওয়ার দরকার নেই এখন, কারণ আমরা নিচে নামছি। তো হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম যেখান থেকে আমরা ট্রেক স্টার্ট করেছিলাম সেখানে। তো এখানে এই যে ক্যাম্পার গাড়ি দাঁড়িয়ে রয়েছে না, এই গাড়িগুলোই আমাদেরকে ভিশেমা ভিলেজ অবধি নিয়ে যাবে। জানি না এখন ড্রাইভার এখানে আছে কি নেই। অ্যাকচুয়ালি এখানে এই মুহূর্তে কেউ আজকে আসেনি জকুতে, পারমিট দেয়নি আজকে দাপানলের জন্য। না, নিচে লাগতে পারে। তো আজকে মনে হচ্ছে সব বন্ধ এখানে, তো আমাদেরকে এমনি নামতে হবে। তো কেসটা হয়েছে কি যে আজকে এখানে কোনো গাড়ি নেই, কারণ আজকে ট্রেক বন্ধ দাবানলের জন্য। তো এইখানে যে গাড়িগুলো দাঁড়িয়ে থাকে ভিসেমা নিয়ে যাওয়ার জন্য, সে কি গাড়িগুলো নেই, এখানটাও কোনো গাড়ি নেই। অন্যদিন এখানে মানুষ আর গাড়িতে ভর্তি হয়ে থাকে। তো আমাদেরকে মনে হয় বাকি ভিসেমা ভিলেজ অবধি বাকি যে 8 কিলোমিটার পথ আছে, সেই পথটা আমাদেরকে এভাবে ট্রেক করেই নামতে হবে। তো কি করব, চ্যালেঞ্জিং, বাট কিছু করার নেই। যেখানে যেরকম সিচুয়েশন তার সাথে অ্যাডজাস্ট করে আমাদেরকে চলতেই হবে। তো আমরা এখন ডিসাইড করেছি দুজনে হেঁটে নামার। আর রাস্তায় যদি কোনো গাড়ি দেখতে পাই তাহলে আমরা লিফট চাইবো, দেখা যাক কি। তো আমরা আসার সময় একটা গাড়ি পেয়ে গেছি, যে গাড়িটা আমাদেরকে ভিসেমাতে নিয়ে যাবে। মাঝপথে পেয়েছি, আবার গাড়িটা আটকেও পড়েছে, এখানে গাছ কাটা হচ্ছে তাই। এরকম একটা জায়গায় আমরা এসে পৌঁছেছি। এখান থেকে আরও 4 কিলোমিটার আমাদেরকে যেতে হবে ভিসেমাতে। আমরা ফিরে আসার পর বিভিন্ন সমাজ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবর পাই যে এই দাবানল এতটাই বিপজ্জনকভাবে ছড়িয়ে পড়েছিল তা নাগাল্যান্ড পেরিয়ে মণিপুর অবধি চলে গিয়েছিল। আর মণিপুরের সর্বোচ্চ শৃঙ্গ আগুন আর ধোঁয়ায় ঢেকে গিয়েছিল। প্রায় 20 দিন পর সেই আগুন নেভে এই সময় পর্যন্ত ট্রেক বন্ধ ছিল। আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না, তাই এয়ারফোর্সের সাহায্যে পাশের এক হ্রদ থেকে জল নিয়ে এয়ারফোর্সের হেলিকপ্টার সেই আগুন নেভায়। এই আগুন খুব একটা লোকালয়ের কাছে ছড়াতে পারেনি, যদিও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। ঘুরতে গিয়ে এমন এক অভিজ্ঞতার সম্মুখীন হব তা আমরা কখনোই ভাবিনি। এই রোমাঞ্চকর ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার সারা জীবন স্মৃতির মণিকোঠায় রয়ে যাবে।